চুক্তি অনুযায়ী যথাসময়ে অক্সফোর্ডের টিকা দেওয়ার কথা জানিয়েছে সেরাম ইনস্টিটিউট, বললেন স্বাস্থ্যমন্ত্রী। লন্ডন থেকে দুপুরে সিলেট এলেন আরও 48 জন। নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে 14 দিন। সুনামগঞ্জে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামি শহীদ 3 দিনের রিমান্ডে, শনিবার গ্রেপ্তার করে সিআইডি। বরিশালে 5 বছরে মানসিক রোগী বেড়েছে 48 ভাগ। অতিরিক্ত সেলফোন ব্যবহার, সামাজিক অবক্ষয়ই দায়ী। 8 মাস ধরে অর্ধেক বেতন পাচ্ছেন খুলনা ডায়াবেটিক হাসপাতালের কর্মীরা। ক্ষতিপূরণ দেবে না মন্ত্রণালয়। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, চুক্তি অনুযায়ী যথাসময়ে বাংলাদেশ টিকা পাবে বলে জানিয়েছে সেরাম ইনস্টিটিউট। ভ্যাকসিনের সবকিছু চূড়ান্ত হতে 2 থেকে 4 দিনের মতো সময় লাগতে পারে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব জানান, চুক্তি অনুযায়ী বাংলাদেশ টিকা পাবে বলে ভারতীয় হাইকমিশন নিশ্চিত করেছে। ভারতীয় হাইকমিশন আমাদের বলেছেন যে এটা ইমার্জেন্সি, ভারতীয়দের জন্য ইমার্জেন্সি বেসিসে এইটা তারা চালু করবে, এবং এইটা WHO অ্যাপ্রুভেল হয় নাই এখনো। আর তারপরে এগুলো হলে পরে তখন এই এক্সপোর্টের প্রশ্ন আসবে। আমার বিশ্বাস যে অন্য দেশে যদি এক্সপোর্ট না হয়, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থার আয়োজন হবে, সুতরাং এই ডিসরাপশনটা খুব হবে না। চীন যখন আসছিল সেমক এবং আমাদের ICDRBর সাথে আমাদের কোনো আপত্তি ছিল না। আমি প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি করেছি, এই অবস্থায় আমাদের কী অবস্থা। হ্যাঁ, তো ওই প্রাইভেট কোম্পানি হয়তো বলবে যে তার তো সাবজেক্ট টু গভর্নমেন্ট রেগুলেশনস, সে তো গভর্নমেন্টের বাইরে যেতে পারে না। সেই প্রাইভেট কোম্পানি বলেছিল আরেকজনকে দেবে, কিন্তু সে বলবে যে এই গভর্নমেন্টের বিধিনিষেধের জন্য সে দিতে পারতেছে না, সুতরাং ওইটা খুব কি হবে না। সেই গভর্নমেন্ট হ্যাজ টু বি ইনভলভ। আমাদের চুক্তি যেটা আছে এটা আপনারাও জানেন যে সেই চুক্তি অনুযায়ী যে তারা তাদের ভ্যাকসিন যখন অনুমোদন পাবে তখন তারা WHO এর অনুমোদনও তারা নিবে, এবং WHO এর অনুমোদনের পরে আমাদেরকে তারা ভ্যাকসিন দিতে পারবে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনা টিকা পাবে বাংলাদেশ। বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা আরও জানান, সেরামের সঙ্গে আলোচনা চলছে, চুক্তির আলোকে সব ধরনের কার্যক্রমও অব্যাহত রয়েছে। তিনি আশা করেন আগামী 1 মাসের মধ্যেই এই টিকা বাংলাদেশে চলে আসবে। আমাদের সাথে ওনাদের যেটা আছে যে এটা তো ওনাদের দেশ থেকে দিয়েছে, বাট আমাদের দেশ যখন এটার জন্য অ্যাপ্রুভাল দিবে, রাইট, আমাদের দেশের DGDA, তারপর থেকে ওনারা 1 মাসের মধ্যে অ্যারেঞ্জ করে পাঠাবে আর কি। তো লেটস সি, আমরা এগুলো নিয়ে আলাপ করছি। আমাদের এগ্রিমেন্টে যেভাবে আছে যে 1 মাসের মধ্যে আমরা পাবো আমাদের লোকাল রেগুলেটরি অ্যাপ্রুভালের পরে, আমরা কনফিডেন্ট যে আসলে এটা আমরা পাবো আর কি। অক্সফোর্ডের 3 কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেশে আসছে এ মাসে। অগ্রাধিকার ভিত্তিতে আরও 8 কোটি ডোজ কিনবে সরকার। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি আরও বলেন, চীনের একটি কোম্পানি বাংলাদেশে টিকা ট্রায়াল ও উৎপাদন করতে আগ্রহ দেখিয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাজ্যে, অনুমোদন মিলেছে আর্জেন্টিনা ও ভারতে। সেই ভ্যাকসিনই বাংলাদেশ আনছে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে। 3 কোটি ডোজের জন্য দেয়া হচ্ছে 600 কোটি টাকা। আমরা আরও ভ্যাকসিন অর্ডার দিব, তার সিদ্ধান্ত হয়ে গেছে, যাতে কিনা আমাদের কোনো লোক ভ্যাকসিন পাওয়ার বয়স হয়েছে তাদেরকে আমরা ভ্যাকসিন দিব। অ্যাস্ট্রাজেনিকা যদি দিতে পারে অ্যাস্ট্রাজেনিকা থেকে নিব। আরও যদি সোর্স ভালো সোর্স আসে, যদি অ্যাস্ট্রাজেনিকা না দিতে পারে
আমরা আরও ভালো সোর্স থেকে নিব। আমাদের সকল সোর্সের সাথে কথা বলা আছে। স্বাস্থ্যমন্ত্রী জানান 18 বছরের কম বয়স, অন্তঃসত্ত্বা, মুমূর্ষু রোগী সহ 6.5 কোটি মানুষের আপাতত ভ্যাকসিন প্রয়োজন হবে না। জুনের মধ্যে সব মিলিয়ে 5.5 কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ, আর বাকি 4.5 কোটি ভ্যাকসিন কিনতে বিভিন্ন দেশে যোগাযোগ চলছে। চীনের একটি কোম্পানিও ভ্যাকসিন দিতে চায় বাংলাদেশকে। চাইনিজ অ্যাম্বাসেডর আমার সাথে কথা বলেছে যে তারা এখানে ট্রায়াল করতে চায় এবং এখানে ভ্যাকসিন দিতে চায় এবং এখানে তৈরিও করতে চায়। আমি বলেছি যে আপনাদের এই বিষয়ে যত কাগজপত্র আছে, রেলেভেন্ট পেপারসগুলো আমাদেরকে দেন এই বিষয়ে, তারপরে আমি আলোচনা করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা উন্নত দুটি দেশের অনুমোদন থাকলে ওষুধ বা টিকার আলাদাভাবে পরীক্ষা করে না বাংলাদেশের ঔষধ প্রশাসন। সেই অনুযায়ী আরও অন্তত একটি দেশের অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশকে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ কমিটি। ভ্যাকসিন আসার পরে তারা প্রথম কয়েকটি লট পরীক্ষা করবেন এবং সময় সময় পরীক্ষা করবেন যে যেভাবে বলা হয়েছে সেই উপাদানগুলো আছে কিনা। এই ভ্যাকসিন আনবার জন্য যে সমস্ত প্রশাসনিক এবং অর্থনৈতিক কাজ সেগুলো সম্পন্ন হচ্ছে। বৈজ্ঞানিক বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর তাদের সেই প্রোটোকল তৈরি করা আছে। তারা যদি কাগজপত্র পায় তারপরে তারা কাজ শুরু করবে। কমিটির সদস্য যারা তারা ইতিমধ্যে প্রস্তুত রয়েছেন। প্রথম দফায় ভ্যাকসিন পাবেন 25 লাখ মানুষ। নামের তালিকা চূড়ান্ত করছে সারা দেশের বিশেষ কমিটি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর দেশটির রাজধানী লন্ডন থেকে চতুর্থ দফায় সিলেট এলেন আরও 48 যাত্রী। তবে এবার আর সিলেটে এসেই বাড়ি যেতে পারছেন না যাত্রীরা। তাদের 14 দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। দুপুর 12:30টার দিকে 48 যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে BG202 বিমানটি। নগরের দরগা গেইট এলাকার হোটেল স্টার স্পেসিফিক ও হোটেল হলি গেইটে নিজ খরচে কোয়ারেন্টিনে থাকবেন যাত্রীরা। এদিকে দেশে এসেও বাড়ি যাওয়ার সুযোগ না পাওয়ায় সিলেটে যুক্তরাজ্য প্রবাসীদের অনেকেই দেশে ফেরার আগ্রহ হারিয়ে ফেলেছেন। অনেকেই বিমানের টিকিট কিনেও শেষ মুহূর্তে তা বাতিল করেছেন। সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইট আসে। সর্বশেষ গত 24 ডিসেম্বর 202 জন, 28 ডিসেম্বর 202 জন এবং 31 ডিসেম্বর 237 যাত্রী নিয়ে বিমানের 3টি ফ্লাইট ওসমানীতে আসে। আরও জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, যুক্তরাজ্য থেকে যারা এসেছেন তাদের যে হোটেল দুটিতে রাখা হয়েছে সেটি নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়া কি বলেছেন তারা? আপনি জানেন যে আজকে দুপুরে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট BG202 আসে এবং এই ফ্লাইটে কিন্তু 209 জন যাত্রী বুকিং করেছিলেন, কিন্তু আজকে এসেছেন মাত্র 48 জন। এই 48 জনের মধ্যে 42 জন আছেন সিলেটের আর বাকি 6 জন আছেন ঢাকার। সেক্ষেত্রে আজকে যারা সিলেটের যারা 42 জন আছেন তাদেরকে কিন্তু বাধ্যতামূলক যে হোম কোয়ারেন্টাইন সেটাতে রাখার জন্য সিলেটের দুটি হোটেল আগেই বুক করা ছিল, রেডি করা ছিল। সিলেট হোটেল স্টার স্পেসিফিক এবং হলি গেট হোটেল, সিলেটের দরগাগেট এলাকায় দুটি হোটেল অবস্থিত। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু যাত্রীদের যে বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেগুলো শেষ করে কিন্তু যাত্রীদের হোটেল গেটে নিয়ে আসা হয়েছে এবং ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু তাদেরকে যারা যাত্রী আছেন তাদেরকে হোটেলে অবস্থান করতে দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ আছেন, পুলিশই তত্ত্বাবধান করছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে বিমানবন্দরে কিন্তু সেনাবাহিনীও তত্ত্বাবধান করেছেন। বিআরটিসির 3টি বাস কিন্তু এই যে যাত্রীরা ছিলেন 42 জন যাত্রী তাদেরকে কিন্তু হোটেলে নিয়ে আসা হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু তারা হোটেলে চেক ইন করছেন এবং যে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে তাদেরকে বাধ্য করা হচ্ছে এবং এই বিষয়টা কিন্তু তদারকি করার জন্য সিলেট জেলা প্রশাসনের 2 জন ম্যাজিস্ট্রেট কিন্তু কাজ করবেন সার্বক্ষণিক, যাতে যারা যুক্তরাজ্য ফেরত তাদের যে কোয়ারেন্টাইন আছে 14 দিনের সেই কোয়ারেন্টাইনটা তারা মানতে বাধ্য হন। এবং আমরা দেখতে পাচ্ছি যে হোটেলে আসার পরে কিন্তু যারা যুক্তরাজ্য থেকে এসেছেন তাদের স্বজনরা কিন্তু এসেছে তাদের সাথে দেখা করতে, 1-2 করে কিন্তু স্বজন তাদের সাথে দেখা করছে না। তো এখন এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে হোটেলে তাদেরকে তোলার যেটা প্রস্তুতি সেটা চলছে। দুটি হোটেলের সামনে গাড়ি অবস্থান করছে এবং পর্যায়ক্রমে তারা বিভিন্ন হোটেলগুলোতে তারা চেক ইন করছেন। আর আপনি জানেন যে যুক্তরাজ্যে যে নতুন করোনা ভাইরাসের স্ট্রেন্থ পাওয়ার পর থেকে কিন্তু সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত 4টি ফ্লাইট এসেছে এবং সবগুলো ফ্লাইটে আমরা দেখেছি যে আগের যে ফ্লাইটগুলো সবগুলো ফ্লাইটেই
200-এর অধিক যাত্রী ছিলেন, কিন্তু ধীরে ধীরে যাত্রী সংখ্যা কমে যাচ্ছে। আজকে অনেকে ফ্লাইট বাতিল করেছেন এবং মোট 48 জন এসেছিলেন, 6 জনকে ঢাকায় পাঠানো হয়েছে, ঢাকায় তারা অবতরণ করেছেন। তো এই মুহূর্তে যেটা আমরা আপনাকে যদি আমরা দেখাই যে সিলেট হোটেলগুলিতে যাত্রীদের যে বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইন যুক্তরাজ্য ফেরত যাত্রীদের, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার সার্বক্ষণিক ব্যবস্থা করছে প্রশাসন সহ পুলিশের সদস্যরা। একটু জানতে চাই যে সংক্রমণ রোধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা পর্যাপ্ত কিনা। আপনি বলছিলেন যে স্বজনরাও দেখা করছেন যারা কোয়ারেন্টিনে থাকবেন। আসলে এর আগে যারা এসেছিলেন তাদেরকে বিমানবন্দর থেকে বলা হয়েছিল যে তারা বাসায় গিয়ে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন, কিন্তু এই আজকে তারা প্রথম সরকারের যে নিয়ম অনুযায়ী কিন্তু আজকে তাদেরকে বাধ্যতামূলকভাবে সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তো এখানকার যারা পুলিশের দায়িত্বে আছেন, প্রশাসনের দায়িত্বে আছেন, তারা আমাদের যেটা বলেছেন যে স্বজনরা তাদের কাছ থেকে দূর থেকে দেখা করছেন, তাদেরকে পাশে গেস্টে দিচ্ছেন না এবং স্বাস্থ্যবিধি মেনেই তাদেরকে যতটুকু সম্ভব সবগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করেই তাদেরকে বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে এবং তারপর পরে তাদেরকে এখান থেকে তাদের পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে। সিলেট থেকে কথা হচ্ছিল সহকর্মী মঞ্জুর আহমেদের সাথে। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি শহীদ মিয়ার 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রাগিব নূর শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা ও দিরাই থানার উপপরিদর্শক রাজেশ বড়ুয়া। শনিবার ভোরে তাকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। রোববার সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে 27 ডিসেম্বর বাস চালকের সহকারী রশিদ আহমেদকে ছাতকের বুড়াইরগাঁও থেকে গ্রেপ্তার করে সিলেট পিবিআই। গত 26 ডিসেম্বর সিলেটের লামাকাজি থেকে দিরাইয়ে যাওয়ার পথে চলন্ত বাসে একা পেয়ে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করে চালক ও তার সহকারী। এ সময় চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে আহত হন তিনি। সমগ্র বাংলাদেশে এ পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরব আরো খবর নিয়ে, সাথে থাকুন। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। বরিশালে 5 বছরে মানসিক রোগীর সংখ্যা বেড়েছে 48 ভাগ। এর মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। অতিরিক্ত মোবাইল ব্যবহার, পারিবারিক কলহ, সামাজিক অবক্ষয় সহ নানা অস্থিরতার কারণে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন 3য় বর্ষের এই শিক্ষার্থী হঠাৎ করেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। অসংলগ্ন আচরণের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন তিনি। আর একই কথা বারবার বলার সমস্যায় পড়ে চিকিৎসা নিচ্ছেন সরকারি বরিশাল কলেজের প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের এই ছাত্রী। সুস্থ সবল মানুষ হঠাৎ করেই মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় বিপাকের স্বজনরা। থার্ড ইয়ার উঠার পর হঠাৎ ইউনিভার্সিটি আসার পর আমি লেখাপড়া করবো, রাসূলুল্লাহ ইংরেজি বাংলা পড়া না বই পড়া শুরু করছি। আমার ঘরে একটু ঝামেলা আছে, একটু চাপ কাজের, পড়ালেখা করে কাজটাও করতে হয়, বড় মেয়ে তো এই দুইটা চাপ হয়তো নিতে পারে না। বরিশাল মেডিকেলের মানসিক ওয়ার্ডের শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি হওয়ায় রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মহিলা পেশেন্ট অত্যাধিক বেশি আসে, আবার দেখা যায় মাদক আসক্তির পেশেন্ট বেশি পাই আমরা। মোবাইল আসক্তি, ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে মা বাবারা পড়ার উপর বেশি চাপ দেন বর্তমানে। চিকিৎসকরা বলছেন করোনার অবসর সময়ে অতিরিক্ত মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারে তরুণদের মানসিক চাপ বাড়িয়েছে। করোনা কারণে বিভিন্ন অর্থনৈতিক কারণে স্ট্রেসটা বেশি, স্ট্রেসজনিত সমস্যাটা বেশি, এই পেশেন্টগুলো বেশি আসছে। মানসিক অস্থিরতা কমাতে সামাজিক শৃঙ্খলা ও সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সাইকোলজিক্যাল যদি ডিপ্রেসমেন্ট থাকে, ইমোশনাল ডিপ্রেসমেন্ট বা সাইকোলজিক্যাল ট্রমা থাকে, এই ট্রমার জন্য কিন্তু জেনেটিক বা এনভায়রনমেন্ট কারণটা, এই কারণটা হচ্ছে যে ফ্যামিলিতে ডিসহারমনি চলতেছে। 6 বছরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে 91,000 মানসিক রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খুলনা ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা 8 মাস অর্ধেক বেতন পাচ্ছেন। ডায়াবেটিক সমিতির নিয়ন্ত্রণাধীন এই হাসপাতালটি কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহার করায় আয় ছিল না তাদের। পরে বাধ্য হয়ে বেতন কাটতে হয়েছে কর্মীদের। তার উপর করোনাকালে এই হাসপাতালের অপারেশন থিয়েটার অকেজো হয়ে পড়ে থাকায় নষ্ট হয়েছে নানা যন্ত্রাংশও। স্বাস্থ্য বিভাগের সঙ্গে কোনো চুক্তি না থাকায় তারাও কোনো ক্ষতিপূরণ দেবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছরের এপ্রিল থেকে খুলনা ডায়াবেটিক হাসপাতালকে করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে ব্যবহার করে আসছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে বন্ধ ছিল ডায়াবেটিক চিকিৎসার কার্যক্রম।
এর আগ পর্যন্ত দিনে অন্তত 400 রোগী চিকিৎসা নিত এখান থেকে। করোনার জন্য নতুন হাসপাতাল হওয়ায় 9 মাস পর আবারও চিকিৎসা কার্যক্রম শুরু করেছে তারা। কর্তৃপক্ষ বলছে এই কয়েক মাসে তাদের অন্তত 2,24 লাখ টাকা লোকসান হয়েছে। ফলে গত 8 মাস ধরে সমিতি এবং হাসপাতালের 86 কর্মকর্তা কর্মচারী পেয়েছেন অর্ধেক বেতন। সরকারের কোনো প্রণোদনার আওতায় আমরা আসতে পারি না। আমাদের এখানে 45 জন কর্মকর্তা কর্মচারী যারা এখনো তাদের বেতন ভাতা পাচ্ছেন না। তাদের বেতন ভাতা দিতে যে ডায়াবেটিক সমিতি খুলনায় যারা কর্মরত কর্মকর্তা কর্মচারী তাদের বেতন থেকে হাফ বেতন তাদের দেওয়া হচ্ছে এবং এইখানের কর্মকর্তা কর্মচারীদের হাফ বেতন দেওয়া হচ্ছে। 1 ডিসেম্বর হাসপাতালটি ডায়াবেটিক সমিতির কাছে হস্তান্তর করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর দেখা যায় সেখানকার অস্ত্রোপচার কক্ষ ভেঙে ফেলা সহ মূল্যবান যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে। ফলে চিকিৎসাও পুরোপুরি চালু করা যাচ্ছে না। ওরা আমাদের হসপিটালটা ছেড়ে দিচ্ছেন, কিন্তু ওখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের অথরিটি এস্টিমেট করছে ওইটা আগের মতন অবস্থা চালু করতে গেলে প্রায় 10 লাখ টাকা করা যাবে। ইভেন আমরা 10 লাখ টাকা দূর কথা আমরা আমাদের স্টাফদের 2-2.5 মাস বেতন দিতে পারছি না। আমরা 2.5 মাস বেতন পিছনে পড়ে আছি। তো ওদের সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট নাই, সুতরাং ওদের পেমেন্টের তো প্রশ্নই আমাদের সাথে আসে না। এটা মেয়র মহোদয় বলছেন এবং ডিসি বলছে এটা আমরা বুঝবো, আমাদেরকে সেভাবে বলছে আপনারা কাজ করে যান। এই ডায়াবেটিক হাসপাতাল থেকে বছরে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 4 লাখের বেশি মানুষ সেবা নিয়ে থাকে। দ্রুত সংস্কার করে হাসপাতালের কার্যক্রম পুরো দমে চালু করার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর ফিরে এসে যা থাকছে। আমপানের তাণ্ডবে 7 মাস পরও স্বাভাবিক হয়নি সাতক্ষীরার উপকূল, বন্ধ মাছের ঘের, অনাবাদি কৃষি জমি। বিরতির পর স্বাগত আরেকবার। মাদারীপুরে স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মদ দিলরুবা সুলতানা। 2012 সালে 27 নভেম্বর মাদারীপুর সদর উপজেলার কোটবাড়ি শ্রীনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থীকে আসামিরা ধর্ষণের পর হত্যা করে। পরে কোটবাড়ি উত্তরকান্দি জামে মসজিদ এলাকার জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলার পর একই এলাকার মিলন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে অপর আসামি মাহমুদুল হাসান ওরফে মধু মোল্লাকে গ্রেপ্তার করা হয়। আদালতে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে দুজনেই জবানবন্দি দেয়। দীর্ঘদিন পর আসামিদের শাস্তি হওয়ায় সন্তোষ জানিয়েছেন নিহতের স্বজনরা। মেহেরপুরে গৃহবধূ জরিনা খাতুন হত্যা মামলায় তার স্বামী সাইদুল ইসলাম সহ 2 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের 10,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন। 2010 সালে 30 জানুয়ারি সদর উপজেলার যাদবপুর গ্রামের সাইদুল ইসলাম তার প্রথম স্ত্রী জমেলা খাতুনের সহযোগিতায় 2য় স্ত্রী জরিনা খাতুনকে হত্যা করে। পরে দুজনে মিলে গ্রামের একটি ফসলের মাঠে মরদেহ পুঁতে রাখে। কৃষকরা কাজ করতে গেলে মরদেহ দেখে খবর দেওয়ার পর পুলিশ গিয়ে তা উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় হত্যা মামলার পর তদন্ত কর্মকর্তা নিহতের স্বামী ও প্রথম স্ত্রীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দণ্ডপ্রাপ্ত দুজনই পলাতক রয়েছেন। ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবের 7 মাস পরও স্বাভাবিক হয়নি সাতক্ষীরার উপকূলীয় এলাকার জনজীবন। বিধ্বস্ত ওই এলাকায় এখনও বন্ধ রয়েছে অনেক মাছের ঘের। ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় জোয়ারের ভাটার সময়ে ডুবে যায় বিস্তীর্ণ এলাকা। কৃষিজমি অনাবাদি পড়ে থাকায় কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে এলাকা ছাড়ছেন অনেকেই। গত বছরের 20 মে ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরার বিস্তীর্ণ উপকূলীয় এলাকা। পানির তীব্র স্রোতে ভেঙে যায় একাধিক সড়ক, ডুবে যায় অন্তত 30টি গ্রাম। আমপানের তাণ্ডবে কুড়িকাহনিয়া, সুভদ্রাকাঠি, চাকলা সহ 24টি পয়েন্টে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। ভেসে যায় প্রায় 10,000 মাছের ঘের। দীর্ঘ 6 মাসেও বাঁধ সংস্কার না হয় বাগদা চাষে নির্ভরশীল উপকূলীয় এলাকার মানুষ পড়েছে বিপাকে। এছাড়া লবণ পানি ঢুকে পড়ায় অনাবাদি হয়ে পড়ে আছে প্রায় 1000 হেক্টর জমি। ক্ষতিগ্রস্ত হচ্ছে রোপা আমন ও বোরো আবাদ। ফলে কর্মসংস্থানের তীব্র অভাব এবং জলাবদ্ধতার কারণে বাধ্য হয়ে এলাকা ছাড়ছেন অনেকেই। লবণ পানি, ধান হয় না, ঘের নষ্ট, কোনো আয় নেই, মানুষের কাজকর্ম কিছু নেই।
মানে তারা দুপুরে খেতে পারছে না। এর কারণে মানুষ খুব দিশেহারা। অনেকে যাদের একটু টাকা পয়সা আছে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে, এলাকায় কোনো কাজ কাম নাই। টেকসই মজবুত কোনো বাদ হয় না, এই আশ্বাসে দেয় অল্প কিছু মাটি দিয়ে বেরিয়ে চলে যায়, তারা আমাদের দুর্ভোগে ফেলে চলে যায়। কৃষি কর্মকর্তারা জানান বেড়িবাঁধ সংস্কার না হলে উপকূলীয় এলাকায় কৃষিকাজ সম্ভব নয়। আশাশুনি উপজেলার প্রতাপনগর এবং সিরিউলা যে বেড়িবাঁধগুলো ভেঙেছিল সেগুলো অদ্যাবধি এখনো আটকানো যায়নি। তবে আটকালে পরে ভবিষ্যতে সেখানে ম্যানেজমেন্টের মাধ্যমে কৃষি কাজ করা সম্ভব। উপকূলীয় অঞ্চলে জীবন জীবিকা স্বাভাবিক করতে সরকারের সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। জলবায়ু সহিষ্ণু ঝড় দুর্যোগ রক্ষা থেকে নদীর জোয়ার রক্ষা করতে পারে এরকম বাঁধ ব্যবস্থাপনা, একটা পরিকল্পনা গ্রহণ করা, একটা অথরিটি তৈরি করা। শুধু কর্মসংস্থান হারানোই নয়, আমপানের তাণ্ডবে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী অবস্থায় রয়েছে উপকূলের 50,000-এর বেশি মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরিশালে ডিবি পুলিশের নির্যাতনে কলেজ ছাত্র রেজাউলের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষানবিশ আইনজীবী ও আইনজীবী নেতৃবৃন্দ। দুপুরে আদালত চত্বরে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। এ সময় বক্তারা বলেন, সুস্থ অবস্থায় গ্রেপ্তার করা হয় রেজাউলকে, অথচ দুদিন পরই সারা শরীরে নির্যাতনের দাগ নিয়ে মৃত্যু হয় তার। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মহিউদ্দিনের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির দাবি জানান তারা। এদিকে রেজাউলের মৃত্যুর ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি আজ কাজ শুরু করেছে। তবে রেজাউলের মৃত্যুর ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করেনি স্বজনরা। শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেজাউল করিমের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, মাদক মামলায় ফাঁসিয়ে অর্থ আদায় করতে নির্যাতন করা হয় রেজাউলকে। নিহত রেজাউল বরিশাল ল কলেজের ছাত্র ছিলেন। পানি, বাতাস ও মাটিতে মাত্রার চেয়েও 1000 গুণ বেশি সীসা পাওয়া গেছে মাগুরার বারাশিয়া গ্রামে। এ কারণে সেখানকার উৎপাদিত পণ্য বর্জনের পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি ওই এলাকায় একটি ব্যাটারি কারখানা থেকে এই সীসা ছড়িয়ে পড়ে সবখানে। ওই গ্রামের সবজি, ফসল সহ সব কৃষি পণ্যে ক্ষতিকর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। এতে বিপাকে পড়েছেন এলাকার কৃষক সহ সাধারণ মানুষ। এরই মধ্যে বন্ধ করা হয়েছে কারখানা। মাগুরার বারাশিয়া গ্রামে 4 মাস আগে একটি মাঠের মধ্যে অবৈধভাবে ব্যাটারি কারখানাটি গড়ে ওঠে। সেখানে পরিত্যক্ত ব্যাটারির সীসা গলিয়ে তৈরি করা হতো মণ্ড। ওই সময় পুরো গ্রামে ছড়িয়ে পড়ে সীসার বিষাক্ত ধোঁয়া। সে সময়ই ওই গ্রামের 29টি গরুও মারা যায়। তখন প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে ল্যাবরেটরিতে পাঠানো হয় মাটি, বাতাস, পানি সহ বিভিন্ন উপাদানের 11 ধরনের নমুনা। ওই নমুনার মধ্যে স্বাভাবিকের চেয়ে কয়েক হাজার থেকে কয়েক লাখ গুণ বেশি সীসার উপস্থিতি মেলে। বিশেষজ্ঞরা বলছেন, সীসা বিষক্রিয়ার কারণেই গরুগুলোর মৃত্যু হয়েছে। আমরা উক্ত এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম করছি, যাতে তারা উক্ত এলাকার ঘাস, খড় এগুলি তাদের গবাদি পশুকে না খায়। এই অবস্থায় গত 30 ডিসেম্বর সেখানকার খাদ্যশস্য বর্জনের ঘোষণা দেয় প্রশাসন। গ্রামটির মাটি, ধানের চারা, ঘাস এবং খড়ে মাত্রাতিরিক্ত সীসা পাওয়ায় এই সিদ্ধান্ত নেয় তারা। 3 বিঘে ধান লাগাইছিলাম, এখন ধান কাটছি, এখন এই ধানগুলো তো খাতি পারতেছে না। এখন এই ধানগুলো কি করবো? প্রশাসন তো বলে গেছে ধান তোমরা খেয়েও না। পুকুরের পানিতে সীসার যে দুরবস্থা, তাতে মাছও খাওয়া যাবে না। প্রশাসন তো আমাদের বলছে ওটা খাওয়া যাবে না, তাহলে আমরা এখন কি করব? যদি তাদের চালের মধ্যে লেডের পরিমাণটা মাত্রার চেয়ে বেশি থাকে, যে জনস্বাস্থ্যের ক্ষতিকর, সেই ক্ষেত্রে এগুলাকে ধ্বংস করার জন্য বলেছি। আর সেই ক্ষেত্রে তাদের খাবারের যদি অভাব হয়, সরকার এখানে তাদেরকে খাবার সহায়তা দিবে। আমি সেই পরিমাণ চাল তাদের দিয়ে দিব। বারাশিয়া গ্রামে প্রায় 4000 মানুষের বসবাস। বিষক্রিয়া থেকে মুক্ত রাখতে প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা চান এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একসময় গ্রাম বাংলায় তুমুল জনপ্রিয় ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। নানা কারণে হারিয়ে যেতে বসা এই খেলাটি এখনও দর্শক টানে। বিভিন্ন উৎসব আয়োজনে বিনোদনের বাড়তি খোরাক যোগায় গ্রামের মানুষের। এমনই একটি প্রতিযোগিতা হয়ে গেল শেরপুরে, যা দেখতে আশপাশের জেলা থেকেও ভিড় করেন নানা বয়সী মানুষ। গ্রাম বাংলার জনপ্রিয় একটি খেলা ঘোড়দৌড়। নানা সমস্যা আর সংকটে দিন দিন হারিয়ে যেতে বসেছে এই খেলাটি। তবে এখনও কমেনি জনপ্রিয় এই খেলার আবেদন। যেখানেই হোক, ঘোড়দৌড় প্রতিযোগিতার খবর পেলে হাজির হন নানা বয়সী দর্শক। শেরপুরে আমন ধান ঘরে তোলার পর
প্রতি বছর নিয়মিত আয়োজন করা হয় ঘোড়দৌড়ের। বিভিন্ন জেলা থেকে ঘোড়া সহ এই আয়োজনে যোগ দেন অর্ধ শতাধিক প্রতিযোগী। গ্রামীণ দর্শকপ্রিয় এই খেলাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন তারা। বাংলাদেশের যে কোনো জায়গায় খেলা হইলে আমি ঘোড়দৌড়ে অংশগ্রহণ করি। আমার একটি ঘোড়া আছে, পূর্বপুরুষ থেকে ঘোড়া খেলে আসছি, আমরা এখনো খেলাই। আল্লাহর রহমতে মানুষে পছন্দ করে। ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে বসে মেলা। রং বেরঙের নানা পণ্যের পসরা নিয়ে বসেন দোকানিরা, যেখানে শিশু কিশোরদের আনন্দের সঙ্গে মেতে ওঠেন বয়স্করাও। অনেকে প্রথমবার এই খেলা দেখে মুগ্ধ, আর বয়স্করা চান নিয়মিত আয়োজন। করোনার মধ্য দিয়ে যার স্বল্প পরিসরের মধ্য দিয়ে যে খেলাটা পরিচালনা করতে যাচ্ছে, এর মধ্যেও হাজার হাজার জনগণের ঢল নেমেছে। সমাজের যারা দায়িত্বশীল আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, তাদের আন্তরিকতার অভাবে এই খেলাটি আজকে আমরা দেখতে পাই না। নতুন প্রজন্মের শিশুদের দেশীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে এবং দেশাত্মবোধ সৃষ্টির জন্য প্রতি বছর এই প্রতিযোগিতা আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা। কয়েক বছর যাবত আমরা এই খেলা আয়োজন করে আসছি। এরই মধ্যে আমরা দেখছি অনেক জনগণের সাড়া এবং কি অনেক ভালোবাসার মাধ্যমে এই খেলা পরিচালিত হয়। বিলুপ্তপ্রায় গ্রামীণ এসব খেলাকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা ও নিয়মিত আয়োজনের দাবি জানিয়েছেন শেরপুরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চুক্তি অনুযায়ী যথাসময়ে অক্সফোর্ডের টিকা দেওয়ার কথা জানিয়েছে সেরাম ইনস্টিটিউট, বললেন স্বাস্থ্যমন্ত্রী। লন্ডন থেকে দুপুরে সিলেট এলেন আরও 48 জন। নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে 14 দিন। সুনামগঞ্জে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামি শহীদ 3 দিনের রিমান্ডে, শনিবার গ্রেপ্তার করে সিআইডি। বরিশালে 5 বছরে মানসিক রোগী বেড়েছে 48 ভাগ। অতিরিক্ত সেলফোন ব্যবহার ও সামাজিক অবক্ষয়ই দায়ী। 8 মাস ধরে অর্ধেক বেতন পাচ্ছেন খুলনা ডায়াবেটিক হাসপাতালের কর্মীরা, ক্ষতিপূরণ দেবে না মন্ত্রণালয়। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।